নমস্কার, শুরু করছি চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। 2 অক্টোবর এলেই বিজেপি কর্মী নেতাদের গান্ধীজির নয়, হঠাৎই লাল বাহাদুর শাস্ত্রীর কথা মনে পড়ে যায়, যিনি নিজেই তার এক সহচরের কাছে বলেছিলেন, আমি লজ্জাই পাই নিজের জন্মদিনের কথাটা বলতে। বাপুর জন্মদিনের সঙ্গে এই সংযোগটা আমার কাছে বিড়ম্বনার। কিন্তু যাই হোক, ওনার জন্মদিন তো বটে। কিন্তু বিজেপি বা আরএসএস কর্মী নেতারা লাল বাহাদুর শাস্ত্রীর জন্য এই যে আকুলতা দেখান, তা কেবলমাত্র এটাই বলতে যে তোমাদের গান্ধী নয়, এই দিনে भारत माँ का और एक सपूत लाल बहादुर शास्त्री जी भी जन्म लिए थे। এদিনে লাল বাহাদুর শাস্ত্রীর মতো মানুষও জন্মেছিলেন, যিনি নাকি দুটো জামা কাপড় নিয়ে প্রধানমন্ত্রী ভবনে ঢুকেছিলেন। সত্যি তো, ওরকম এক সাধারণ জীবনযাপন কজনের মধ্যে দেখা যায়? কিন্তু সেই সময় যে মানুষেরা দেশ স্বাধীন করতে জেলে গেছেন, মার খেয়েছেন, অত্যাচার সহ্য করেছেন, তাদের সেই ত্যাগব্রতের যাবজ্জীবন স্বাধীনতা আসার পর থেকেই উবে যেতে শুরু করেছে। কিন্তু তারপরও বহু নেতার সহজ সরল জীবনযাপন আমরা দেখেছি। তাদের বেশিরভাগই ছিল কংগ্রেসি। কিন্তু ওই হিন্দু মহাসভা বা জনসংঘের নেতাদের মধ্যেও অনেকেই ছিলেন যাদের এই সহজ সরল জীবনযাত্রার কথা আমরা জানি। আদবানি, যোশী বা বাজপেয়ীর জীবনযাত্রায় বাহুল্য ছিল না। আদবানি আর বাজপেয়ী দুজনেই সিনেমা দেখতে খুব ভালোবাসতেন, নাইট শোতে সিনেমা দেখতে যেতেন। আদবানিজির খাওয়া দাওয়া ছিল খুব সাধারণ, নিরামিষ। অটল বিহারী বাজপেয়ী অবশ্য খানপানে দিলচস্পি রাখতেন, মাছ মাংস তার প্রিয় ছিল। পুরনো জনসংঘীদের মধ্যে তিনিই ছিলেন কবি। তার সান্ধ্য মেহফিল বসত মাঝে সাঝে, কিন্তু বসত, আর তা ছিল রঙিন। তার কবিতা সত্যিই কবিতা ছিল, বেশ ভালো কবিতা। লিখেছিলেন, চৌরাহে পর লুটতা চীর, प्यादे से पिट गया वजीर, चलू आखिरी चाल की बाजी छोड़ विरक्ति रचाऊं मैं, राह कौन सी जाऊं मैं, सपना जन्मा और मर गया, मधुर तुम्हें ही बाग झर गया, तिनके टूटे हुए बटोरू या नवसृष्टि सजाऊं मैं, राह कौन सी जाऊं मैं, 2 दिन मिले उधार में, घाटों की व्यापार में, क्षण क्षण का हिसाब लूं या निधि शेष लुटाऊं मैं, রাহ কন সি যাও मैं। কিন্তু এসবের পরে আমাদের দেশে আবির্ভূত হলেন এক চায়ওয়ালা কাম চৌকিদার, ক্রমাগত মিথ্যে বলাটা যার অভ্যেস, এক প্যাথোলজিক্যাল লায়ার বলাই যায় সেই নরেন্দ্র মোদী। নিজের প্রতিটা দিন উনি ইভেন্ট হিসেবেই দেখেন, কিউরেটেড ইভেন্ট। কাজেই এক বিশাল ব্যয়বহুল জীবনযাপন, যা এর আগে কোনো প্রধানমন্ত্রীর ছিল না। আপনি নিশ্চয়ই বলবেন যে কেন, জওহরলাল নেহরুর জামা কাপড় নাকি প্যারিস থেকে কাচিয়ে আনা হতো, তার চেয়েও কি বেশি? হ্যাঁ, ঠিকই শুনেছেন, জওহরলাল নেহরুর জামা কাপড় প্যারিস থেকে কাচিয়ে আনা হতো। কিন্তু সেই প্যারিস ছিল এলাহাবাদে, একটা ড্রাই ক্লিনিং এর দোকান, প্যারিস ড্রাই ক্লিনিং। মজা করে সবাই বলতো, নেহরুজি কাপড়া প্যারিস সে ধুলা কর লাতে হ্যাঁ। ওনারা তো জানতেন না যে এই তথ্য হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি হাতে পড়ে এই আকার নেবে। ফিরছে আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির আগে যা বলছিলাম, এই এক প্রধানমন্ত্রী যার মাথা থেকে পা সবটা ব্র্যান্ডেড, লাখ টাকার ঘড়ি, পেন, 1.5-2 লাখের রোদ চশমা। খেয়াল করে দেখবেন, ওনার দিনে 4টে অনুষ্ঠান থাকলে 4টেতে 4টে আলাদা আলাদা পোশাক পরে উনি হাজির হবেন। বাড়িতে ময়ূরকে খাওয়ান, আর উনি নাকি মহার্ঘ মাশরুম ছাড়া লাঞ্চ করেন না। ওনার সিকিউরিটির জন্য সারাদিনে খরচ হয় প্রায় 2.25 কোটি টাকা। ভাবতে পারেন, কেবল ওনার জীবন বাঁচাতেই রাষ্ট্রের খরচ হয়ে যায় মাসে 45 থেকে 50 কোটি টাকা। উনি বিদেশে যান, এর আগে সবাই যেতেন না এমন নয়, উনি একটু ঘন ঘন যান। কিন্তু যেটা নতুন তা হলো উনি প্লেন কিনে নিয়েছেন। হ্যাঁ, সেটা কেবল ওনার, মানে প্রধানমন্ত্রী। সেদিন হোয়াটসঅ্যাপে একজন যুক্তি দিচ্ছিল, উনি নাকি হোটেলে থাকেন না, তাতে হোটেলের খরচ বেঁচে যায়। আচ্ছা, কোন দেশের প্রধানমন্ত্রী বিদেশে সফরে গিয়ে নিজের টাকাতে হোটেলে থাকেন? যাই হোক, তার জন্য 8,458 কোটি টাকার প্লেন কেনা হয়েছে। কেন কেনা হবে না? ওনার বিশেষ বন্ধু 1000 কোটি টাকা দিয়ে বোয়িং 737 ম্যাক্স 9 কিনেছেন। আদানির তো আগেই আছে। প্রধানমন্ত্রী হবার আগে তো সেই প্লেনে চেপেই তিনি নির্বাচনী প্রচার করেছেন, আর 2014-তে নির্বাচিত হবার পরে
ওই আদানির প্লেনে চেপেই তো আহমেদাবাদ থেকে দিল্লি এসেছিলেন। তারপর থেকে আমাদের প্রধানমন্ত্রীর প্রায়োরিটিটা দেখুন। তিনি দেশের সর্বত্র বন্দে ভারত চালু করছেন। ধরুন হাওড়া থেকে বোলপুর সাধারণ ট্রেনে ন্যূনতম ভাড়া হলো 95 টাকা, এসি চেয়ার কার 315 টাকা, সময় নেবে 2 ঘন্টা 10 মিনিট। আর ওনার সেই স্বাদের বন্দে ভারতের টিকিট হলো ন্যূনতম 635 টাকা, আর তারপরে 1155 টাকা। সময় লাগে 1 ঘন্টা 42 মিনিট, মানে 28 মিনিট আগে আসার জন্য আপনাকে এই দাম দিতে হবে। সারা দেশের সাধারণ ট্রেনগুলো তুলে উনি বন্দে ভারত চালু করছেন কাদের জন্য? সারা দেশে এয়ারপোর্টের সংখ্যা বাড়ছে, নতুন এয়ারপোর্টগুলোর চেহারা দেখে আসুন। কোটি 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 টাকা দিয়ে 5 স্টার এয়ারপোর্ট তৈরি করা হচ্ছে সাধারণ মানুষের টাকায়। তারপর সেগুলো তুলে দেওয়া হচ্ছে ওনার চিরসখাদের হাতে, চোর জোচ্চোরদের হাতে। সারা দেশের খনিজ সম্পদ নামমাত্র দামে তুলে দেওয়া হচ্ছে আদানি আম্বানি আর কিছু খোরেদের হাতে। ঘর উজাড় হচ্ছে আদিবাসীদের, তাদের নদীতে এখন রাসায়নিক বজ্র, হাত দিলে ঘা হয়ে যাচ্ছে। তাদের পাহাড় এখন লুটেরাদের হাতে, তাদের জঙ্গল কেটে সাফ, বন্যা আর ধস নামছে সর্বত্র। আসছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। মোদিজির বিকাশের থিওরি মেনে এমনকি করোনা কালেও আদানি আম্বানিদের সম্পত্তি বেড়েছে 100-150 গুণ। ওদিকে না খেতে পাওয়া মানুষদের জন্য যে 100 দিনের রোজগার যোজনায় ব্যয় বরাদ্দ কমানো হচ্ছে, যেখানে মানুষ কাজ করেছেন, এই বাংলাতে তাদের টাকা দেওয়া হচ্ছে না। টাকা আটকে বসে রয়েছেন গ্রামীণ আবাস প্রকল্পের। এই সমস্ত সামাজিক খাতে ব্যয় বরাদ্দ কমছে, কাজেই বৈষম্য বাড়ছে। কতটা? দেশের জনসংখ্যা কম বেশি 140 কোটি, তার মধ্যে 1.4 কোটি আছে 40% সম্পদ, যাদের রোজগার সবচেয়ে কম। সেই তলার সারির 50% মানুষের কাছে, মানে 70 কোটি মানুষের কাছে আছে দেশের 15% সম্পদ। এটা হচ্ছে মোদিজির সবকা সাথ সবকা বিকাশ। উপরের দিক থেকে 10%, মানে 14 কোটি মানুষের কাছে আছে 77% সম্পদ। মোদিজির অর্থনীতি কেবল নির্বাচনের আগে মনে করিয়ে দিচ্ছেন ওই ওরা এসে, মানে সংখ্যালঘুরা আপনাদের মানে হিন্দুদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে যাবে, আর সেই বিষ ছড়িয়ে ভোট কুড়োচ্ছেন। আবার ক্ষমতায় বসে ওই আদানি আম্বানিদের জন্যই যা যা করার করে যাচ্ছেন। তবে এরই মধ্যে এক ব্যতিক্রমী খবর এসেছে। উনি এক জায়গায় ব্যয় বরাদ্দ বাড়িয়েছেন। পিএম পোষণের আওতায় প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে পড়ুয়াদের খাবার মানে মিড ডে মিলের জন্য মাথাপিছু বরাদ্দ বাড়ালো মোদী সরকার। জারি হয়েছে বিজ্ঞপ্তিও, আর তাতে বলা হয়েছে প্রাথমিকে 5 টাকা 45 পয়সা বরাদ্দ থেকে বাড়িয়ে করা হয়েছে 6 টাকা 19 পয়সা, উচ্চ প্রাথমিকে 8 টাকা 17 পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে 9 টাকা 29 পয়সা। অর্থাৎ প্রাথমিকে বরাদ্দ বাড়লো মাত্র 74 পয়সা। অন্যদিকে উচ্চ প্রাথমিকে বরাদ্দ বাড়লো মাত্র 92 পয়সা। ভাবুন একবার, এই বাজারে 74 পয়সা 92 পয়সা বরাদ্দ বাড়িয়েছেন মোদিজি। কত বড় সিদ্ধান্ত! একই সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল ও পার্বত্য অঞ্চলেও বাড়ানো হয়েছে বরাদ্দ, সেখানেও ওই একই রকম বৃদ্ধি। ইতিমধ্যে রাজ্যের একাধিক শিক্ষক সংগঠন কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তাদের বক্তব্য, দিনের পর দিন জিনিসপত্রের দাম যেখানে আকাশ ছোঁয়া, সেখানে কেন্দ্রকে পড়ুয়াদের খাবারের জন্য যে হারে বরাদ্দ বাড়ানোর প্রয়োজন তার একেবারেই করছে না। এতে পুষ্টিকর খাবার তো দূরস্থ, ন্যূনতম খাবার জোগাড় করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে রাজ্যগুলির। খাবারের সঙ্গে একটা ডিম দেবে স্কুলের মাস্টারমশাইরা, টাকা কই? আর আমাদের শেষ পাওয়া মোদী সরকারের তথ্যই বলছে উপযুক্ত পুষ্টির অভাবে মারা যাচ্ছে সদ্যজাত শিশু। সেই মৃত্যুর সংখ্যা কমছে না, কমছে না উপযুক্ত পুষ্টির অভাবে রোগগ্রস্ত শিশুর সংখ্যা। তাতে কি? ওনার প্লেন কেনা আছে, ওনার সুরক্ষার বন্দোবস্ত আছে, ওনার পুষ্টির কোনো অভাব নেই। শুধু হঠাৎ মনে পড়েছে বলেই তিনি এই ব্যয় বরাদ্দ বাড়িয়েছেন। মোদিজি থুতু দিয়ে ছাতু মাখার চেষ্টা করছেন। দেশের আম আদমি এই চেষ্টার কথা মাথায় রাখুন, সময় এলে তার জবাব দিন। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।